তীর বেগে ছুটে চলে বাস। জানালার পাশের সিটে বসে আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে সাব্বির। বাইরে গাঢ় অন্ধকার, সাথে কুয়াশা। তেমন কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবুও পলকহীন চোখে তাকিয়ে আছে। জানালার সামান্য একটা খোলা, যা দিয়ে শীতল বাতাস শরীরটাকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে বারে বার। নিজের চেনা শহর ছেড়ে চলে যাচ্ছে বহু দূরে। ভাবতেই শরীরটা শিউরে উঠছে, সাথে আনন্দ। নিজেকে বদ্ধ ঘর থেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে ওর। ইচ্ছে করছে পাখির মতো ডানা মেলে উড়ে যায়, তবে তা সম্ভব নয়। তবে সাব্বির আজ স্বাধীন। নিজেকে আজ বড্ড হালকা লাগছে ওর। বডিগার্ড বিহীন আজই সাব্বিরের প্রথম কোনো ভ্রমণ। নিজের পরিবারের কথা মনে পড়ছে সাব্বিরের, বিশেষ করে মায়ের জন্য বড্ড খারাপ লাগছে ওর। তবে নিজের মনটাকে শক্ত করে নেয় সাব্বির। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। বাস চলছে তার গতিতে। সাব্বিরও সিটে শরীর এলিয়ে দিতে যাবে, অমনি পাশে বসে থাকা একটা মেয়ে সুরেলা কণ্ঠে বলে ওঠে, এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? মেয়েটা সাব্বিরের জবাবে বেশ বিরক্ত হলো, যা ওর মুখের চাহনি দেখেই বুঝতে পারে। তবুও নিজেকে স্বাভাবিক রাখে। এমন সময় মেয়েটা আবারও বলে ওঠে, হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি ছাড়া আর তো কেউ নেই আমার পাশে। হ্যাঁ, বলুন, কি বলবেন? এভাবে কাওয়ার মতো বাইরে তাকিয়ে আছেন কেন শুনি? মেয়েটার কথায় বেশ অবাক হয় সাব্বির। নিজের অবাক হওয়ার ভাবটা ধরে রেখেই বলে ওঠে, সে আমার বিষয়ে আপনার কোনো সমস্যা, মিস অচেনা মেয়ে? এই অচেনা মেয়ে কি? হ্যাঁ, আমি নীলা, নীলা রহমান। আমাকে অচেনা বলবেন একদম। ওকে ফাইন। শুনুন মিস নীলা, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকবো, এটা আমার ইচ্ছে। সো আপনি আমার বিষয়ে নাক গলাবেন না। আমি আমার মতো বসে থাকি, আপনিও আপনার মতো বসে থাকুন। শুধু শুধু বিরক্ত করবেন না। নীলা সাব্বিরের কথা শুনে বেশ অপমানিত বোধ করে, তবুও নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলে, লিসেন মিস্টার, আমি আপনার বিষয়ে নাক গলাচ্ছি না। আমি জাস্ট বলতে চেয়েছিলাম, এভাবে জানলার দিকে একভাবে তাকিয়ে থাকা ঠিক নয়। এতে ঘাড়ের সমস্যা হবে। ও তাই? আমি আসলে জানতাম না, না জানতে চাচ্ছি। আর একটা কথা বললে আমি কিন্তু সুপারভাইজারকে ডেকে আপনার নামে নালিশ করব। কথাটা বলে আবারও জানালার দিকে তাকায়। ফেব্রুয়ারি মাস, বেশ শীত পড়েছে, সাথে ঘন কুয়াশা। সাব্বিরের চোখ বাইরের দিকে হলেও বার কয়েক আর চোখে পাশে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে তার হাবভাব বুঝতে চেষ্টা করে, তবে তেমন কোনো পরিবর্তন দেখেনি। নীলাও হয়তো সাব্বিরকে বারবার আর চোখে তার দিকে তাকাতে দেখে বলে ওঠে, লুজুদের মতো এভাবে বারবার না তাকিয়ে ভালোভাবে দেখতে পারেন, এতে আমি কিছু মনে করব না। যতই হোক, সুন্দরীদের সব ছেলেরাই দেখতে চায়। সাব্বির খানিকটা হেসে বলে, আপনি সুন্দরী? আমি ভাবতেই পারছি না আপনি নিজেকে সুন্দরী মনে করেন। দেখতে তো একদম পচা কুরু, আবার নিজেকে বলে কিনা সুন্দরী। আসলে সাব্বির কথাটা মুখে বললেও বাস্তবটা সম্পূর্ণ আলাদা। নীলা যথেষ্ট সুন্দরী, এতটা সুন্দর আর মায়াবী যে সব মিলে পারফেক্ট। নীলা আর মুখ খোলেনি, তবে তার পাশের সিঙ্গেল সিট থেকে একটা মেয়ে বলে ওঠে, নীলা, জানিস তো কুকুরের পেটে ঘি হজম হয় না। ছেলেটাও তোর অতিরিক্ত সৌন্দর্য হজম করতে পারছে না, আর নয়তো নিজের গার্লফ্রেন্ডের ভয়ে সব বলছে। চুপ করে থাক, কি দরকার নিজের থেকে বকবক করার? নীলা মেয়েটার কথায় মিটিমিটি হাসে আর বলে, থাক মেহু, ওভাবে বলতে নেই। জনাব ভাবারও ছেলের ইগোতে লাগতে পারে। দূর, যেখানে খুশি লাগুক, ওসব আমি কেয়ার করি না। আমি স্পষ্ট ভাষী, বুঝলি? তুই আর ওর সাথে কথা বলিস না তো। সাব্বির মেহুর কথা শুনে মুচকি হাসে আর বলে, ঠিক কথা বলেছেন মিস মেহু। তবে জানেন তো, অনেক সময় স্পষ্টভাষী মানুষের পেটেও না অতিরিক্ত ঘি হজম হয় না, যেমনটা আপনি। আর শুনুন, আপনার বান্ধবী বা বোনের আমার জানালা দিয়ে এক মনে তাকিয়ে থাকতে দেখে কোনো সমস্যা নেই, বরং তার সমস্যা অন্য জায়গায়। কথাটা বলে সাব্বির নীলার দিকে জিজ্ঞাসাসূচক চাহনিতে তাকিয়ে হেসে দেয়। নীলা বেশ বিব্রত বোধ করে, মাথাটা নিচু করে ফেলে। সাব্বির আবারও বলে ওঠে, আমি ডবল সিট কিনেছি মিস মেহু। আপনার বান্ধবী যে সিটে বসে আছে তার ভাড়াটা আমি পে করেছি। বিনা পয়সায় সিটে বসতে দিয়েছি, তাতে আপনার বান্ধবী খুশি নয়। তার দরকার জানালার পাশের সিট, আর সেই সিটটা নিতেই আজে বাজে বকবক করছে, যেন আমি বিরক্ত হয়ে উঠে যাই। তবে আমি উঠবো না মিস নীলা।
কথাগুলো এক নাগাড়ে বলে সাব্বির সিটে শরীর এলিয়ে দেয়। ওর এমনিতেই মন ভালো নেই, তার উপর অজানা অচেনা মেয়ে দুটোর বক বক আর কটু কথায় মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। চোখ দুটো বন্ধ করে ভাবতে থাকে কয়েকদিন আগের কথা। রাষ্ট্রপতি ভবনের বিলাসবহুল ডাইনিং টেবিলে বসে আছে সাব্বির। পাশে বসে আছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ চৌধুরী, সাব্বিরের বাবা। সাব্বির আনমনে নিজের ব্রেকফাস্ট করতে করতে বলে ওঠে, এভাবে আর কতদিন বাবা? হামিদ চৌধুরী ছেলের আনমনে বলা কথাটা শুনে বেশ খানিকক্ষণ ছেলেকে পর্যবেক্ষণ করে বলে ওঠেন, কি বলতে চাচ্ছ সাব্বির? সাব্বির সেই আগের মতোই ভাববিলাসহীন ভাবে বলে ওঠে, এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে খাবো বলতে পারো? আমার এখন এই একঘেয়ে জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছি। এবার এর থেকে মুক্তি চাই আমি। হামিদ চৌধুরী ছেলের কথায় মুচকে হেসে বলেন, বিলাসী জীবন ভালো না লাগলে ভিক্ষা করতে বেরিয়ে পড়ো। দুদিনও টিকতে পারবে না, ভর পেটে একবেলা খেতেও পারবে না, না খেয়ে দিয়ে ঘুরে ফিরে আবার এই রাষ্ট্রপতি ভবনেই ফিরতে হবে। সাব্বির ওর বাবার কথায় মিটিমিটি হাসি আর বলে ওঠে, বাবা, আমায় চ্যালেঞ্জ করতে এসো না, হেরে যাবে। তুমি রাষ্ট্রপতি ভোটে জিতলেও আমার সাথে চ্যালেঞ্জ করতে আসলে নির্ঘাত হেরে বসবে। হামিদ চৌধুরী ছেলের দিকে কঠোর চাহনিতে তাকিয়ে বলেন, বেশি বকবক না করে এখন খাওয়াটা শেষ করো সাব্বির। আমি চাচ্ছি না আর কথা বাড়াতে। তুমি কি করতে পারো আর কি করতে পারো না তার আমি হিসাব ভালোই বুঝি। কথাটা বলে হামিদ চৌধুরী ডাইনিং টেবিল ছেড়ে উঠে চলে যান। সাব্বিরও হালকা কিছু মুখে দিয়ে টেবিল থেকে উঠে চলে যেতে নেবে, অমনি কিচেন থেকে সাব্বিরের আম্মু ফার্স্ট লেডি রাহিলা খানম কিছুটা দৌড়ের গতিতে হেঁটে ছেলের চেয়ারে পাশে দাঁড়ান। সাব্বির ওর আম্মুকে এভাবে এসে দাঁড়াতে দেখে বলে ওঠে, কি হলো আম্মু? ও সরি, মহামান্য ফার্স্ট লেডি এভাবে ছুটে এলেন? রাহিলা খানম ছেলের মাথায় হালকা করে গাঁটটা মেরে বলেন, বেশ বক বক করিস সাব্বির, তুই এসব বাদ দে বাবা। আচ্ছা আম্মু, দিলাম, বলো কি বলবে। রাহিলা খানম ছেলের দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলেন, কিচ্ছু বলবো না, শুধু দুধের গ্লাসটা দিতে এলাম, নে ধর, খেয়ে আমাকে উদ্ধার কর। সাব্বির মিটিমিটি হেসে ওর আম্মুর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে ঢকঢক করে দুধ খেয়ে নিয়ে বলে, আম্মু, তুমি ফার্স্ট লেডি হলেও আর 10 জন সাধারণ বাঙালি মায়ের মতোই আছো। রাহেলা খানম পরম মমতায় আঁচল দিয়ে ছেলের মুখটা মুছে দিয়ে বলেন, কেন রে বাবা, আমি ফার্স্ট লেডি বলে কি মানুষ না? আর আমি সবার আগে একজন মা, একজন স্ত্রী, বুঝেছিস? জি আম্মু, এবার তবে আমি উঠি, ভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ এসো, আর মন দিয়ে পড়াশোনা করো। সাব্বির ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়াতেই ড্রয়িং রুমের সোফা থেকে হামিদ চৌধুরী ছেলেকে ডাক দেন। সাব্বির, এদিকে একটু এসো, তোমার সাথে কথা আছে আমার। সাব্বির এগিয়ে যায় ওর বাবার দিকে। ছেলেকে এগিয়ে আসতে দেখে হামিদ চৌধুরী হাত থেকে পেপারটা নামিয়ে চোখ থেকে চশমাটা খুলতে খুলতে বলে ওঠেন, এভাবে আর কতদিন? ততদিন না করে মন দিয়ে ভার্সিটিতে ক্লাস করো। আর রাজনীতি নিয়ে ভর্তি হতে বলেছিলাম, তুমি কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছো? সাব্বির ওর বাবার কথা খানিকটা দমে যায়। ওর মনে পড়ে ওর বাবা ওকে বলেছিল রাজনীতি সাবজেক্টটা চুজ করতে, তবে ওর রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট না থাকায় গণিত সাবজেক্টটা সে চুজ করেছে। হামিদ চৌধুরী ছেলেকে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে কর্কশ কণ্ঠে বলে ওঠেন, কি হলো, কথা বলছো না কেন? কোন সাবজেক্ট নিয়েছো? সাব্বির কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, গণিত নিয়েছি বাবা, আমার রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাছাড়া একজন রাজনীতিবিদের ছেলেকেও যে রাজনীতিবিদ হতেই হবে এমনটাও তো কোথাও বলা নেই। হামিদ চৌধুরী ছেলের এহেন কথায় খানিকক্ষণ চুপ করে থাকেন, তারপর গলা উঁচু করে তার স্ত্রী রাহিলা খানমকে ডেকে ওঠেন। রাহেলা, এক কাপ লাল চা এনো তো। সাব্বির ওর বাবার কথা পাল্টানো দেখে বুঝতে পারে তার আর বলার কিছুই নেই। সাব্বির পা বাড়ে নিজের ঘরের দিকে, তবে 2 কদম এগিয়ে যেতেই পেছন থেকে হামিদ চৌধুরী বলে ওঠে, আজকেই ভার্সিটিতে গিয়ে নিজের সাবজেক্ট পরিবর্তন করে নেবে। আমি চাই আমার ছেলে মস্ত বড় রাজনীতিবিদ হোক, আর কোথাও লেখা থাক আর না থাক, আমি চাই রাষ্ট্রপতির ছেলে রাষ্ট্রপতি হোক, কোনো গণিত শিক্ষক বা অধ্যাপক নয়। সাব্বির কিছু বলতে যাবে তার আগে রাহিলা খানম চা হাতে এগিয়ে আসেন। হামিদ চৌধুরীর স্ত্রীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে লম্বা একটা চুমুক দিয়ে বলে, চায়ে চিনি কম হয়েছে, তবে ব্যাপার না রাহেলা। রাহেলা খানম বুদ্ধিমতী,
স্বামীর এমন কথায় তিনি বুঝতে পারেন এখন তাকে তার হয়ে ছেলেকে কিছু বলতে হবে। অগত্যা না চাইতেও তিনি ছেলেকে বলে ওঠেন, বাবা সাব্বির, বলছিলাম কি, তুই রাজনীতির সাবজেক্টটাই নে না। সাবজেক্ট নিলেই যে রাজনীতি করতে হবে তা তো না। সাব্বির মুচকি হেসে বলে, আমি জানতাম আম্মু তুমি বাবার হয়ে এমন কথা বলবে, আর আমি তোমার কথা ফেলতে পারি না। তবে দেখো, এখন তা সম্ভব না, এমনকি আমি চাইলেও না। কারণ সাবজেক্ট নেওয়ার সময় এবং পরিবর্তন করার সময় চলে গিয়েছে। এখন আর পরিবর্তন করা সম্ভব নয়। হামিদ চৌধুরী তার ছেলের হাসি দিয়ে বলে, তুমি রাষ্ট্রপতি হামিদ চৌধুরীর একমাত্র ছেলে সাব্বির। আমি 1 সেকেন্ডে সব করে ফেলতে পারি। যা সাধারণ জনগণের কাছে অসম্ভব, তা আমার কাছে মাত্র 1 সেকেন্ডের ফোন কল। ভার্সিটিতে চলে যাও, তোমার সাবজেক্ট পরিবর্তন হয়ে যাবে। সাব্বির ওর বাবাকে কিছু বলতে যাবে তার আগে হামিদ চৌধুরীর স্ত্রীকে বলে ওঠেন, চিনিবিহীন চা খেয়ে মজা নেই রাহেলা, যাও আরও 1 কাপ চা বানিয়ে আনো। রাহেলা খানম চায়ের কাপ নিয়ে কিচেনের দিকে পা বাড়ান। সাব্বির ওর মায়ের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যেতে থাকে। কিচেনে মায়ের আঁচল ধরে দাঁড়িয়ে আছে সাব্বির। রাহেলা খানম নিজের মনে চা বানাতে বানাতে বলে ওঠে, আমাকে বলে লাভ নেই বাবা, তোর বাবাকে গিয়ে বল আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। আম্মু প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তো আর বাচ্চা না। আমার তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে। আমি চাচ্ছি না রাজনীতি নিয়ে পড়াশোনা করতে। আমার খুব ইচ্ছে একজন ভালো শিক্ষক হব। রাহেলা খানম চুলোটা বন্ধ করে ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তোর বাবা, দাদা, এমনকি বড় দাদাও ছিলেন রাজনীতিবিদ। এ পরিবারের সাথে রাজনীতিটা পরোক্ষভাবে জড়িত। তোর বাবা, এমনকি আমিও চাই না তা থেকে বেরিয়ে আসতে। বাবা, তুই দয়া করে রাজনীতি নিয়ে পড়াশোনা কর এবং তোর বাবা দাদাদের চেয়েও ভালো একজন রাজনীতিবিদ হয়ে সামনে এগিয়ে যা। সাব্বির মুখটা কালো করে ওর মায়ের আঁচলটা ছেড়ে দিয়ে বেরিয়ে আসে বাসা থেকে। তবে বাসা থেকে বের হয়েও শান্তি নেই। চারদিক থেকে 10 জন বডিগার্ড ঘিরে ফেলে তাকে। সাব্বির লোকগুলোর দিকে কপট রাগে চোখে তাকালেও তারা নিরুপায়। সাব্বিরও তাদের কিছু না বলে হাঁটতে হাঁটতে চলে আসে ভার্সিটিতে। সাব্বিরকে ভার্সিটিতে প্রবেশ করতে দেখেই কলেজের অধ্যক্ষ স্বয়ং দৌড়ে এসে সাব্বিরকে বলে ওঠেন, আসসালামু আলাইকুম স্যার। সাব্বির অবাক হয়, সাথে বেশ লজ্জাও পায়। লজ্জিতভাবে স্যারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অত্যন্ত নম্র স্বরে বলে, ওয়ালাইকুম সালাম স্যার। তুমি বাবা আমাকে একটাবার বলতে তুমি তোমার সাবজেক্ট পরিবর্তন করতে চাও, তাহলে তো আমি তখনই পরিবর্তন করে দিতাম। তোমার বাবা মানে মহামান্য রাষ্ট্রপতি সাহেবকে বলার কি ছিল বাবা? সাব্বির আরও নম্র আর লজ্জিত কণ্ঠে বলে, স্যার, আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাই না। আমি চাই ভার্সিটিটাই পরিবর্তন করতে। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? তোমার কথার বোধগম্য হলো না বাবা। সাব্বির কিছু একটা বলতে গিয়েও থেমে যায় এবং দ্রুত সেখান থেকে চলে আসে বাসায়। রাতে বিছানায় শুয়ে শুয়ে নানা কথা ভাবতে ভাবতে হঠাৎ বিছানা থেকে লাফিয়ে উঠে সাব্বির নিজেকে বলতে থাকে, সাব্বির, জীবনটা উপভোগ করতে চাইলে এক্ষুনি এই গণভবন থেকে চলে যা। দূরে কোথাও চলে যা, যেখানে তোকে তেমন কেউ চিনবে না। যেইভাবে সেই কাজ। দ্রুত নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে টিপ টিপ পায়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসে সে। যদিও রাষ্ট্রপতি ভবন থেকে পালিয়ে আসা সম্ভব নয়, 3 কেয়ার বিশিষ্ট চেকিংয়ের পর পার হতে হয়, তবে সাব্বিরের জন্য সেসব ঝামেলা নেই। বিশাল ভবনের পেছনের গেট দিয়ে বের হয়েই প্রাণপণে ছুটে এসে দাঁড়ায় বাস স্ট্যান্ডে। তারপর আশেপাশে তাকিয়ে কোনো মতে অজানা গন্তব্যের বাসের 2টি টিকিট কেটেই উঠে পড়ে বাসে। বর্তমান চুপচাপ বসে আছে সাব্বির পাশেই, মাথাটা নিচু করে বসে আছে নীলা। আর ওপাশে বসে থাকা নীলার বান্ধবী মেহু অপমানে সেই যে জানালার দিকে মুখ ঘুরিয়ে বসেছে, আর মুখ ফেরানোর নামই নেই। সাব্বির বুঝতে পারে অপমানের ডোজটা একটু বেশি হয়ে গিয়েছে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে বলে ওঠে, এই যে মিস নীলা, শুনছেন? নীলা ভুরু কুঁচকে সাব্বিরের দিকে এক পলক তাকিয়ে বলে, বলুন। আপনাকে ওভাবে কথাগুলো বলতে চাইনি। আসলে আপনার বান্ধবী মেহু ম্যামের কথায় একটু জিদ চেপে বসেছিল। আরে না, আপনি সত্যি বলেছেন। আসলে আমি ওই জানালার সিটটাই নিতে চেয়েছিলাম, তবে সরাসরি বলতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম বিনা টিকিটে উঠেছি, তার উপর আবার জানালার পাশের সিট এর আবদার করি। সরি। আপনি চাইলে এক্ষুনি বাসের ভাড়াটা আমায় দিয়ে দিতে পারেন। বেশি না, 550 টাকা মাত্র।
নীলা সাব্বিরের কথা শোনা মাত্র ব্যাগ থেকে টাকা বের করে সাব্বিরের হাতে দিয়েই বিজয়ের হাসি দিয়ে বলে ওঠে, উফ, অবশেষে একটু ভালো লাগা বোধ করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদের দরকার নেই, আপনি হাসি খুশি থাকুন তাতেই হবে। আর তাছাড়া এমন চাঁদের আলোর মতো মুখের মেয়ের মুখ মলিন মানায় না। নীলা মিটিমিটি হেসে মেহুর দিকে তাকায়। মেহু ওদের দিকেই বড় বড় চোখ করে তাকিয়েছিল। নীলা দ্রুত হাসি বন্ধ করে ওর বান্ধবীর দিকে তাকিয়ে বলে, কি রে মেহু, এমন করে তাকিয়ে আছিস কেন? মেহু মুখ ভেঙচি কেটে বলে, ঢং, যার জন্য চুরি করলাম সেই বলল চোর। কুত্তি, অচেনা এক বান্দর কিপটুসের সাথে এত কিসের আলাপ শুনি? নীলা নিমেষেই দমে যায়। সে বুঝে যায় মেহু রাগ করেছে। সাব্বিরও বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, মিস মেহু, এখানে তেমন কোনো আলাপ হয়নি, এমনি কথা হচ্ছিল। তাছাড়া আমি কিপটে নয়, সীমিত খরচা করতে পছন্দ করি। সে তো বুঝতেই পারছি। তা আপনি আমার বান্ধবীর সাথে এত বকবক না করে মুখ বন্ধ করে রাখুন না। যত সব ঢং দেখে বাঁচি না। সাব্বির আবারও স্বভাব সুলভ হেসে বলে, ওকে ফাইন, মুখ বন্ধ করলাম। তবে মিস মেহু, একবার আমার অবস্থা বুঝুন। আপনার মতো কিউট মেয়ের বান্ধবী আমার পাশে বসে আছে, আমি কি চুপ থাকতে পারি? মেহু কটমট চোখে তাকায় নীলার দিকে। নীলা খানিকটা অসহায় চাহনিতে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, দেখুন মিস্টার, এবার মুখ বন্ধ করুন প্লিজ। আমার বান্ধবী রেগে যাচ্ছে। ও এখন আমাকে কিছু না বললেও বাস থেকে নেমে মারবে। মেহু নীলার এমন কথা শুনে ফিক করে হেসে দেয়। সাব্বিরও হাসে। আরও খানিকক্ষণ কথা কাটাকাটি করে সাব্বির সিটে শরীরটা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর 4টা বেজে গিয়েছে। সাব্বিরের ফোনের অ্যালার্মের শব্দে ঘুমটা ভেঙে যায়। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে ভোর হতে বেশি দেরি নেই। পাশে নীলা ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আর বাসের জানলা দিয়ে বাইরে থেকে আসা চাঁদের আলোয় বড্ড মায়াবী লাগছিল নীলার মুখ। সাব্বির কন্ট্রোললেস হতে গিয়েও থেমে যায়। নিজের হাতের তালুতে হালকা কামড় দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিয়ে তাকায় পাশের সিটে মুখটা নিচু করে বসে থাকা মেহুর দিকে। মেয়েটা ঘুমায়নি দেখে সাব্বির বেশ অবাক হয়, তবে নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এই যে মিস ঝগড়ুটে মেহু, শুনছেন? মেহু ধীরে ধীরে মাথাটা তুলে তাকায় সাব্বিরের দিকে। দুজনে চোখাচোখি হয়ে যায়। সাব্বির এই প্রথম মেহুর দিকে ভালোভাবে তাকায়। শ্যাম বর্ণের গোলগাল চেহারার একটা মেয়ে মেহু। চুলগুলো সামান্য একটু কোঁকড়ানো, তবে চেহারার সাথে বেশ মানিয়েছে। সাব্বিরের হাবিজাবি ভাবনার মাঝে মেহু বলে ওঠে, কি হয়েছে লুচ্চু সাহেব? সাব্বির ভাবনার মাঝ থেকে ফিরে এসে বলে ওঠে, না তেমন কিছু না, রাত চলে গেল, ভোরের আলো ফুটতেও তেমন দেরি নেই। আপনি এখনো ঘুমাননি যে? মেহু মুহূর্তে মুখটা গোমড়া করে নিয়ে কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। তার অনিচ্ছা সত্ত্বেও সামান্য একটু হাসি নিয়ে বলে, আপনার সাথে আর সামান্য এইটুকুই পথ চলবো, তাই আর ঝগড়া না করি। আসলে আমার বাসে ঘুমাতে ভালো লাগে না, কেমন যেন অস্বস্তি অনুভব হয়। আর সবচেয়ে বড় কথা, আমার দু চোখে ঘুম আসেনি। ও আচ্ছা, আপনি আমার সিটে আসুন, আমি আপনারটাতে বসবো। আপনার বান্ধবী আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে, যা ভালো নয়। বুঝি বুঝি। সারা রাত ঘুমিয়ে থাকলো, এমনকি কত সময় বকবক করলেন, তখন সিট ছেড়ে দেননি। আর এই সামান্য একটু পথের জন্য কিনা বলছেন সিট ছাড়বেন? আসলে থাক, নিজের সিটে নিজেই থাকুন। তাছাড়া নীলা ঘুমিয়েছে, নড়চড়ও করলে ওর ঘুম ভেঙে যাবে। সাব্বির অগত্যা চুপচাপ বসে থাকে। এমন সময় সুপারভাইজার বলতে থাকে, ঢাকা থেকে বগুড়া আর মাত্র 1 ঘন্টা, সবাই উঠে পড়ুন। সুপারভাইজারের কথায় সাব্বির একটু নড়েচড়ে বসে। সাব্বিরের নড়াচড়ায় ঘুম ভেঙে যায় নীলার। আর নিজেকে সাব্বিরের কাঁধে দেখতে পেয়ে সাথে সাথে নিজেকে সরিয়ে নিয়ে কটমট চোখে পাশে বসে থাকা মেহুর দিকে তাকায়। মেহু নীলার কটমট করে চেয়ে থাকা দেখে মাথাটা নিচু করে নেয়। বিষয়টা সাব্বিরের চোখ এড়ায়নি। নীলা হঠাৎ পাশে তাকিয়ে সাব্বিরকে দেখেই মুখে হালকা লাজুকতা টেনে বলে, সরি, আসলে আমি ঘুমিয়ে গেছিলাম, আর সেই কারণে হয়তো আপনার কাঁধে মাথা চলে গিয়েছিল। সমস্যা নেই, ঘুম ভেঙে যায় যখন তখন সবকিছু ঠিকঠাক করে নিন। বগুড়া আর মাত্র কিছু সময়ের পর। নীলা মাথা নাড়িয়ে মেহুর দিকে তাকায়। মেহু আমতামতা করে বলে, সব গুছিয়ে নিয়েছি আপু, আপনি আরেকটু ঘুমান, আমি ডেকে দিব। নীলাও চোখ দুটো বন্ধ করে ফেলে।
সাব্বির বেশ অবাক হয় নীলাকে মেহুর আপা বলতে দেখে, তবে সে সবে মাথা না ঘামিয়ে সে নিজেও সিটে শরীরে এলিয়ে দেয়। ভোর 5টা হামিদ চৌধুরী ছেলেকে নামাজের জন্য ডাকতে ওর ঘরে যেতেই দেখতে পায় ঘরে কেউ নেই। দ্রুত তিনি ছাদে চলে যান, তবে সেখানেও কেউ নেই দেখে চিন্তিতভাবে দ্রুত নিজেদের বেডরুমে আসতেই রাহেলা খানম বলে ওঠেন, কি হলো সাব্বিরের বাবা? সাব্বির উঠলো? হামিদ চৌধুরী চিন্তিতভাবে বিছানায় বসে দু হাতে নিজের মুখটা দু হাতে ঢেকে রেখে খানিকক্ষণ সময় নেন। তারপর মুখ থেকে হাতটা সরিয়ে বলে ওঠেন, সাব্বির ঘরে নেই রাহেলা। রাহেলা খানম চমকে ওঠেন, খানিকটা তুতলিয়ে বলে ওঠেন, কি বলছো সাব্বিরের বাবা? সাব্বির ঘরে নেই? না রাহেলা, আমার মন বলছে ছেলেটা বাড়ি ছেড়ে চলে গেছে। রাহিলা খানম স্বামীর কথা শোনা শেষ করার পরপরই দৌড়ে চলে যায় সাব্বিরের রুমে এবং তন্ন তন্ন করে বাথরুম, ব্যালকনি, ওয়ার্ড্রব, এমনকি বিছানার নিচেও খুঁজে দেখেন, কিন্তু না, সাব্বির নেই। ভয় পেয়ে যায় রাহিলা খানম, ধপ করে বিছানায় বসে পড়ে, হাউমাউ করে কেঁদে ওঠেন। রাহিলা খানমের কান্নার শব্দ শুনতে ছুটে আসেন হামিদ চৌধুরী, স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন, কেঁদো না রাহেলা, বাড়িটা বেশ বড়, চলো দেখি বাগানে আছে কিনা ছেলেটা। কথাটা বলে হামিদ চৌধুরী রাহিলা খানমকে নিয়ে বাসা থেকে বের হয়ে বাগানের দিকে পা বাড়ান। এদিকে হামিদ চৌধুরীকে বাগানের দিকে এত সকালে যেতে দেখে ছুটে আসেন তাদের বাড়ির পুরনো কাজের লোক রহিম মিয়া। রহিম মিয়াকে ছুটে আসতে দেখে ভুরু কুঁচকে তাকান হামিদ চৌধুরী। রহিম মিয়া হামিদ চৌধুরীর সমবয়সী, তাই হামিদ চৌধুরী বলে ওঠেন, কি রে এভাবে ছুটে আসলি যে, কিছু বলবি? জি স্যার, আমাদের ছোটু সাহেব তো রাত 12টার পর বাসা থেকে বের হইয়া গেছে, আর ফেরেনি। হামিদ চৌধুরী হতাশ হয়ে স্ত্রীর দিকে তাকায়। রাহিলা খানম স্বামীর হতাশ হওয়ার চাহনি দেখে রহিম মিয়াকে বলেন, রহিম ভাই, তুমি কি দেখেছো সাব্বিরের হাতে কোনো ব্যাগ বা কিছু ছিল না? জি ম্যাম, ছোটু সাহেবের কাঁধে একটা ব্যাগ ছিল, আর আমাকে দেখেই কেন জানি ছুটি চলে গেল। রহিম মিয়ার কথা শেষ হতে হামিদ চৌধুরী ভাবার্থ চাহনিতে আশেপাশে তাকিয়ে রহিম মিয়াকে বলে ওঠেন, সাব্বির ঘুরতে গিয়েছে রহিম, তুমি চিন্তা করো না, ওর আসতে বহু দেরি হয়, তুমি যাও ডিউটিতে। রহিম মিয়া চলে যান। রাহিলা খানম সঙ্গে সঙ্গে বলে ওঠেন, তুমি রহিম ভাইকে মিথ্যে বললে কেন সাব্বিরের বাবা? হামিদ চৌধুরী স্ত্রীর হাত ধরে বাড়ির ভেতরে যেতে যেতে বলেন, তো সত্যি বলছি, আমাদের ছেলে আমাদের কথা না শুনতে আর বিলাসবহুল জীবনযাপনে বিরক্তে পালিয়ে চলে গেছে। আমি ওসব জানি না সাব্বিরের বাবা। আমার ছেলেকে আমি 10 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই, না জানি আমার সোনাটা কোথায় কি করছে। হামিদ চৌধুরী স্ত্রীকে শক্ত করে চেপে ধরে বলে, না রাহেলা, ছেলেটাকে এখন স্বাধীনতা দেওয়াই বুদ্ধিমানের কাজ। তাছাড়া তুমি তো জানোই, ঘর থেকে বের না হলে রাস্তায় চেনা যায় না, তেমনি বিলাসবহুল জীবন থেকে না বের হলে দুনিয়ার জীবন সম্পর্কেও জানা যায় না। তাই বলে তুমি ছেলেকে খুঁজতে শুরু করবে না? না, সে থাকুক ওর মতন, তবে ও কোথায় থাকবে তা একটু হলেও খোঁজ নেব, তুমি চিন্তা করো না। আর ওর কোনো বিপদ হলে আমি তো আছি, আর তোমার দোয়া ওর সাথে সব সময় আছে, বাকিটা আল্লাহ ভরসা। রাহিলা খানম খানিকটা চিন্তামুক্ত হন স্বামীর কথায়, তবুও তিনি বলে ওঠেন, একটু জলদি খোঁজ নিও, ছেলেটা কোথায় চলে গেল। হ্যাঁ নেব, এখন চলো রুমে যাই, নামাজের সময় চলে যাচ্ছে তো। রাহিলা খানম সম্মতি জানিয়ে বাসার ভেতরে চলে যান। এদিকে বাসের সিটে শরীর এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে থাকলেও খরগোশের মতো কান দুটো সজাগ রেখেছিল সাব্বির, আর ফলস্বরূপ নীলা আর মেহুর কিছু কথা শুনে নড়ে চড়ে বসে। এই মেহু, তুই আমাকে আপা বললি কেন? ভুল হয়ে গেছে আপা। তুই আগে আমাকে ডাকিসনি কেন? তোর জন্য আমি লজ্জায় পড়লাম। ছি ছি, ভিখারির বাচ্চাটা না জানি কি ভেবেছে। ওয়াক্থু, আমার ঘৃণা হচ্ছে। আপা, আমার ভুল হয়ে গিয়েছে। নীলা কটমট চোখে মেহুর দিকে তাকিয়ে বলে, আজ বাসায় চল, তোর পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেব। তোকে বারবার বলেছি বাসে ঘুমাবি না, তবুও তুই ঘুমিয়েছিস। মেহু ভয়ার্ত চোখে নীলার দিকে তাকিয়ে থাকে। আসলে ওর দোষ নেই, বাসের দোলনিতে কখন যে চোখটা লেগে এসেছিল বুঝতেই পারেনি। সাব্বির নীলাদের কথা শেষ করার পরপরই চোখ মেলে তাকায়। সকাল হয়ে গিয়েছে, তবে সূর্য মামা এখনো ভালোভাবে ওঠেনি। সাব্বির উঠে বসে। নীলা সাব্বিরকে দেখেই বলে ওঠে, এই,
তুই এত নড়াচড়া করছিস কেন? সাব্বির যেন আকাশ থেকে পড়ে নীলার মুখ থেকে তুই শব্দটা শুনে, তবে নিজেকে স্বাভাবিক করে না শোনার ভান করে বলে। কি বললেন মিস নীলা? নীলা গর্জন করে বলে ওঠে। কুত্তার বাচ্চা, শুনেও না শোনার ভান করিস তাই না? সিটে বসে এভাবে নড়াচড়া করছিলি কেন? আর কতদিন হলো গোসল করিস না শুনি? কি বাজে গন্ধ। সাব্বির বেশ রেগে যায় নীলার মুখ থেকে এমন কথা শুনে। সে নিজেও খানিকটা রেগে বলে ওঠে। ব্যবহার ভালো করুন মিস নীলা। আমি আপনার কেনা গোলাম বা চাকর নই, সুতরাং ভদ্র মহিলার মতো কথা বলুন, নয়তো দুগালে দুটো বসিয়ে সোজা করে দেব। সাব্বির কথাগুলো এত জোরে বলে ওঠে যে পুরো বাসের সবাই সাব্বিরদের দিকে তাকায়। সাব্বির সেসবে পরোয়া না করে নিজের ব্যাগটা নিয়ে হনহন বাস থেকে নেমে পড়ে। আর নীলা বাকরুদ্ধ হয়ে খানিকক্ষণ সাব্বিরের যাওয়ার দিকে তাকিয়ে থেকে কটমট চোখে মেহু করে বলে ওঠে। কিরে, এভাবে বসে আছিস কেন? চল নাম, বগুড়া এসে গিয়েছি। মেহু ভয়ে ভয়ে বলে। জি আপা, চলুন। নীলা বাস থেকে নামতেই দুটো লোক হন্তদন্ত হয়ে ছুটে আসে ওদের দিকে। নীলা লোক দুটোকে দেখে আরো রাগী আর ক্ষুব্ধ চোখে আশেপাশে তাকিয়ে মেহুকে বলে ওঠে। এই মেহু, এক্ষুনি বডিগার্ড দুটোকে নিয়ে আশেপাশে খুঁজে দেখতো, কুত্তার বাচ্চাটাকে দেখতে পাস কিনা। ওর কত বড় কলিজা হয়েছে আমি আজ দেখব। মেহু বডিগার্ড দুটোকে নিয়ে আশেপাশে খুঁজতে থাকে বললে ভুল হবে। মেহু মনে মনে বলতে থাকে, আল্লাহ, ছেলেটাকে যেন না দেখতে পাই, আর পেলেও আমি নীলা ম্যাডামের বডিগার্ডকে চিনিয়ে দেব না। বেশ খানিকক্ষণ আশেপাশে ঘুরে ফিরে মেহু বডিগার্ড দুটোকে নিয়ে ফিরে যায় নীলার সামনে। তারপর মাথা নিচু করে মেহু বলে ওঠে। আপা, ছেলেটাকে পেলাম না। নীলা আরো ভয়ঙ্কর রাগী চোখে মেহুর দিকে তাকিয়ে বলে। ছেলেটাকে পাসনি? তবে চল, আজ তুই বাসায়, তোকে আজ মেরে ওই ভিখারির বাচ্চার রাগের শোধটা নিয়ে নেব। কত সাহস ওর! মলবগুড়ার মেয়রের মেয়ের সাথে বাজে ব্যবহার করে। কথাগুলো বলেই নীলা হনহন করে চলে যায় ওর গাড়ির দিকে। আর পেছন থেকে মেহু থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে যেতে থাকে গাড়ির দিকে। নীলাদের গাড়ির সাতমাথা বাস টার্মিনাল থেকে চলে যেতেই সাব্বিরও যে বাসে করে বগুড়া এসেছে তার থেকে বেরিয়ে আসে আর অবাক চোখে চেয়ে থাকে নীলাদের গাড়ির দিকে। ওর চোখ মুখ বিস্ময়ে ভরা। ও ভাবতেই পারছে না নীলা মেয়রের মেয়ে, আর ও যাকে বান্ধবী বলে পরিচয় দিয়েছে আর অচেনা কারোর সাথে কথা বলবে দেখে মেহু মারবে বললেও আসলে সেই মেহু ওদের বাড়ির চাকর। সাব্বির মনে মনে হাসে আর বলে ওঠে। হায় রে দুনিয়া, কতই না তোর রং তামাশা। কথাগুলো আপন মনে বলতে বলতে এগিয়ে যায় অটোরিকশার দিকে। ঢাকা থেকে বগুড়া আসার সময় হোটেল বুক করে সে আসেনি, তাই সবার প্রথম সিদ্ধান্ত নেয় ভার্সিটিতে যাবে। সেখানে সব কিছু ঠিকঠাক করে হয় কলেজ হোস্টেলে উঠবে, নয়তো কোনো মেসে। ড্রয়িং রুমের সোফায় বসে হামিদ চৌধুরী তাকান পাশে মনমরা হয়ে বসে থাকা তার স্ত্রী রাহিলা খানমের দিকে। একমাত্র ছেলে জেদের কারণে তাদের এভাবে রেখে চলে যাবে ভাবতে পারেননি তিনি। হামিদ চৌধুরী খানিকটা আফসোসের কণ্ঠেই বলেন। বুঝলে রাহেলা, আজকালকার ছেলেদের গুরুজনদের চাপিয়ে দেওয়া ইচ্ছে মানতেই চায় না। তারা বাধ্য নয়, অথচ আমাদের পিতামাতা আমাদের কতই ইচ্ছে আকাঙ্ক্ষা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তাই বলে আমাদের উচিত হয়নি ছেলেটাকে চাপ দেওয়ার। সে শিক্ষক হবে, হোক না। শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করতো, তুমি তো চাপ দিলে। হামিদ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে খানিকক্ষণ চুপ থাকেন এবং পরিশেষে ফোনটা হাতে তুলে নিয়ে সাব্বিরের ভার্সিটির অধ্যক্ষকে ফোন করেন। ভার্সিটির অধ্যক্ষর আরেকটা পরিচয় হলো তিনি হামিদ চৌধুরীর বাল্য বন্ধু। দুবার রিং হওয়ার পরপরই ফোন রিসিভ করে অধ্যক্ষ অত্যন্ত বিনয়ের সাথে বলে ওঠেন। আসসালামু আলাইকুম মহামান্য রাষ্ট্রপতি সাহেব। চুপ শালা, বেশি কথা বলবি না। আরে রেগে আছেন বলে মনে হচ্ছে রাষ্ট্রপতি সাহেব। সাব্বির কোন ভার্সিটিতে গিয়েছে তুই জানিস? তোকে মিথ্যে বলি না, আর বললেও তুই 2 সেকেন্ডে সব সত্যি বের করে ফেলবি। জানিস যখন ঝটপট সত্যিটা বলে দে। সাব্বিরকে আমি বগুড়াতে ট্রান্সফার করে দিয়েছি, সেখানেই পড়াশোনা করবে ও। আমাকে বলতি একবার। বাদ দে, এখন তো বললাম। যাই হোক, তোর খবর বল, কেমন আছিস? সামনাসামনি তোকে বুঝাবো কেমন আছি, এখন ফোন রাখ। কথাটা বলে ফোন কেটে দেন হামিদ চৌধুরী আর ফোন দেন বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাহজাহান সাহেবকে।
3বার রিং হওয়ার পরপরই তিনি রিসিভ করেন আর বলে ওঠেন, হ্যালো, কে বলছেন? আমি রাষ্ট্রপতি হামিদ চৌধুরী বলছি। জি জি স্যার, বলুন। আমার ছেলে আপনার কলেজে আজ বা কাল হয়তো যাবে। সে ঢাকা থেকে ট্রান্সফার নিয়ে আপনাদের ভার্সিটিতে গিয়েছে। আশা করি আমার ছেলের কোনো অসুবিধা হবে না। স্যার, এ তো আমাদের সৌভাগ্য। আমি আমার ছেলের ছবি পাঠাচ্ছি। আর হ্যাঁ, সে সেখানে পরিচয় গোপন করে চলবে। আশা করি আপনি তার পরিচয় গোপন রাখবেন। জি জি স্যার। হামিদ চৌধুরী ফোনটা কেটে দিয়ে একটা ছবি সেন্ড করে স্ত্রীর দিকে তাকান। রাহিলা খানম নিজেও স্বামীর দিকে তাকিয়েছিলেন। কি গো বউ, এভাবে চেয়ে আছো যে? মাঝে মাঝে তোমার উপর রাগ হয়, আবার ভালোই লাগে। যাই হোক, সকাল 10টা বেজে গিয়েছে, খাবে? চলো। আজিজুল হক কলেজের ক্যাম্পাসটা বেশ বড়, চারপাশে কাপাল দিয়ে পরিপূর্ণ। সাব্বির চারপাশে তাকাতে তাকাতে এগিয়ে যায় ক্যাম্পাসের দিকে। নতুন জায়গায় প্রথম একলা পথের পথিক সাব্বির বেশ ভালো লাগা কাজ করছে ওর মনে। হাঁটতে হাঁটতে কলেজ অধ্যক্ষর রুমের সামনে যেতেই পিয়ন মুচকি হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার। সাব্বির অবাক হয়ে যায়। খানিকক্ষণ পিয়নের দিকে চেয়ে থেকে জিজ্ঞাসাসূচক চাহনিতে বলে ওঠে, ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে স্যার বলছেন কেন? আমি তো এই কলেজের নতুন স্টুডেন্ট। সাব্বিরের কথা শুনে পিয়ন আরেক গাল হেসে বলে, স্যার, ভিতরে চলেন, আপনার জন্য অধ্যক্ষ স্যার অনেকক্ষণ হলো অপেক্ষা করছি। সাব্বির হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে অধ্যক্ষ রুমে ঢুকতেই অধ্যক্ষ চেয়ার ছেড়ে উঠে এসে সাব্বিরকে বলে, আসসালামু আলাইকুম স্যার। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? সাব্বির বেশ বিব্রত বোধ করে অধ্যক্ষর আচরণে এবং খানিকটা বিরক্ত আর ক্ষুব্ধ কণ্ঠেই বলে ওঠে, ওয়ালাইকুম সালাম। আমার আসতে কোনো সমস্যা হয়নি স্যার, তবে আপনাদের ব্যবহারে আমার বেশ অসুবিধা এমনকি বিব্রত বোধ হচ্ছে। সাব্বিরের কথা শোনা মাত্র অধ্যক্ষের হাসি মুখটা কালো হয়ে যায়, সাথে খানিকটা ভয়ার্থ কণ্ঠে বলে, কেন স্যার? আমরা কি কোনো অন্যায় করেছি? অবশ্যই করেছেন। আমি আপনাদের কলেজে শিক্ষা গ্রহণ করতে এসেছি। আপনি আমার শিক্ষক, আমি ভিআইপি নই। আমি সামান্য এক স্টুডেন্ট আপনার কলেজের। আমি বেশ ভালো করে জানতাম কলেজটাকে, তবে আপনাদের ব্যবহার দেখে আমার এই কলেজে পড়তে আর ইচ্ছে হচ্ছে না। ভালো থাকবেন। কথাগুলো এক নাগাড়ে বলে সাব্বির অধ্যক্ষ রুম থেকে বের হয়ে যেতে নেবে, তার আগেই অধ্যক্ষ শাহজাহান সাহেব কাঁপা কাঁপা হাতে সাব্বিরের হাতটা চেপে ধরে বলে, সরি বাবা, আসলে তুমি রাষ্ট্রপতির ছেলে। এমনকি তোমার বাবাও আমাকে একটু আগেই ফোন করে বলেছে তুমি আসছো। তোমার যেন কোনো সমস্যা না হয়, আর কোনো কষ্ট বা খারাপ লাগা যাতে কাজ না করে, সেই বিষয়টাই আমি দেখছিলাম। আমি রাষ্ট্রপতির সন্তান এখন আর নই। আমি আপনার সামান্য এক স্টুডেন্ট মাত্র। আমাকে সালাম নয়, বরং আমি আপনাকে সালাম দেব। ধন্যবাদ বাবা। সাব্বির অধ্যক্ষর দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখে আর বলে, আপনি আমার পিতার বয়সী, এমনকি পিতৃ সমতুল্য। তাই দয়া করে আমাকে আপনি বা তুমি বলতে হবে না। আপনি আপনার আর 10 থেকে 100 জন স্টুডেন্টের মতো আমার সাথেও কথা বলতে পারেন। সাব্বিরের কথা বলার মাঝে অধ্যক্ষর মোবাইল বেজে ওঠে। অধ্যক্ষ দ্রুত মোবাইলটা হাতে তুলে নেয়। সাব্বির মোবাইলের স্ক্রিনে নিজের বাবার নাম্বার দেখে অন্য পাশে ঘুরে মুচকি হাসে। অধ্যক্ষ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে কথা বলতে শুরু করে। হ্যালো স্যার। আমার ছেলে কি আপনার সাথে দেখা করেছে? জি স্যার, সাব্বির বাবা এখন আমার সামনেই দাঁড়িয়ে আছে। ফোনটা কি দিব তাকে? প্রয়োজন নেই। ওর পড়াশোনার ওপর একটু খেয়াল রাখবেন। আর সে যদি চায় তবে তাকে হোস্টেলের একটা সিট দিয়েন, না চাইলে প্রয়োজন নেই। ঠিক আছে স্যার। কথাটা বলার পরপরই কল কেটে যায়। অধ্যক্ষ শাহজাহান সাহেব সাব্বিরের কাঁধে হাত রেখে বলেন, তো বাবা বলো, কি করবে? কলেজের হোস্টেলে থাকবে নাকি মেসে? আমি ভাবছি আশেপাশে একটা ফ্ল্যাট ভাড়া নেব। মেস বা হোস্টেলে আমার একটু অসুবিধা হবে। তাহলে তো বাবা খুবই ভালো। তুমি আমার সাথে চলো, আমার বাসাতেই 2য় তলার ফ্ল্যাটে আমি ভাড়া দিব। তোমার পছন্দ হবে আশা করি। বেশ, চলুন। অধ্যক্ষ শাহজাহান সাহেব সাব্বিরকে তার বাড়ির 2য় তলায় নিয়ে আসেন। সাব্বিরের বাড়িটা বেশ পছন্দ হয়। বিশাল বড় বলতে 1 বিঘা জমির উপর 2 তলার বাসা। বাড়ির সামনে বেশ বড় আম আর লিচুর বাগান। চারপাশে নিরিবিলি। বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে সাব্বির শাহজাহান সাহেবকে বলে ওঠে,
স্যার বাসা আমার পছন্দ হয়েছে, মাসিক ভাড়া কত দিতে হবে? ভাড়া বলতে বাবা, এটা আমার নিজেরই বাড়ি, আর তোমাকে যে ফ্ল্যাটটা দিলাম তা আমার গেস্ট রুম, ভাড়ার প্রয়োজন নেই। তবে আমি থাকবো না। আরে না না, থাক বাবা, থাকো। তুমি 10,000 টাকা মাসিক দিও, কেমন? 8 করে দেবো স্যার, এর বেশি সম্ভব না। তাই দিও। কথাটা বলে তিনি ফ্ল্যাটের চাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। অবশ্য যাওয়ার আগে তিনি সাব্বিরকে দাওয়াত দিতে ভোলেননি। কাঁধ থেকে সাব্বির ব্যাগটা নামিয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় নরম বিছানায়। এদিকে বগুড়ার মেয়র বাদশাহ সাহেবের বাসায় হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলেছে তার একমাত্র মেয়ে নীলা। ড্রয়িং রুমের সমস্ত কিছু ভাঙচুর করতে করতে ক্লান্ত হয়ে সোফায় বসে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলে ওঠে, ওই ভিখারির বাচ্চাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দূর থেকে মেয়ের এমন পাগলামি দেখে বাদশাহ সাহেব বেশ বিচলিত হন। ইশারায় মেহুকে জিজ্ঞেস করেন কেন করছে এমন। মেহু দূরে দরজার আড়াল থেকে ইশারায় বুঝিয়ে বলে লম্বা কাহিনী। বাদশাহ সাহেব ধীর পায়ে এগিয়ে এসে বসেন মেয়ের পাশে। তারপর পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কি হয়েছে আমার সোনামণি মেয়ের? এমনভাবে সবকিছু ভাঙচুর করছে কেন? কিচ্ছু হয়নি বাবা, তোমাকে কতবার বলেছি বাসে এত তো গাড়ি থাকতে আমাকে দয়া করে বাসে কোথাও টিপে পাঠাবে না। বাদশাহ সাহেব মেয়ের গালে হাত বুলিয়ে দিয়ে বলেন, মারে, তুই জানিস আমার শত্রু বেশি, সবাই আমার গাড়িগুলো চেনে, কখন কি হয় না হয়, তাই তোকে পাবলিক বাসে যেতে বলি। এটা একদম জঘন্যতম লজিক বাবা। তুমি জানো গত রাতে ঢাকা থেকে ফেরার পথে বাসে উঠেছিলাম, আর তখনই এক ভিখারির বাচ্চার সাথে বসতে হয়েছিল। সারাটা পথ আমাকে জ্বালিয়েছে, এমনকি ওই ফকিরের বাচ্চা মিহু কেউ ছাড়েনি। বাদশাহ সাহেব ভুরু কুঁচকে মেয়ের বলা কথাগুলো শোনেন। নীলা ওর বাবার ভুরু কুঁচকানো দেখে মনে মনে হাসে এবং আরও একটু অভিনয় করে বলে, রাত অনেক হয়ে গিয়েছিল বাবা, তাই টিকিট কাটতে পারিনি। দ্রুত বাসে উঠে পড়ি, আর ওই ভিখারির বাচ্চার সিটে বসেছিলাম বলে পুরো রাস্তা ওর অত্যাচার সহ্য করেছি। আমাকে ফোন করে বলোনি কেন? আমি 1 সেকেন্ডে ওই বাস ড্রাইভারকে বলে দিলাম শালাকে সেখানেই নামিয়ে দিতে। আসলে মনে ছিল না বাবা, তবে বগুড়া আসার পর পরই শালাকে খুব গালি দিয়েছি, আর আমার বডিগার্ডগুলোকে খুঁজতে পাঠিয়েছিলাম, তবে পাইনি। ঠিক আছে, ছেলেটাকে আমি দেখে নেব। তবে মা, তুমি এখন ঘরে যাও, এইসব ভাঙা কাজগুলো পরিষ্কার করতে দাও মেহুকে। ওকে বাবা, তবে তুমি কোথাও যাবে নাকি? হ্যাঁ মা, একটা কাজ আছে, আসছি। কথাটা বলে বাসা থেকে বেরিয়ে যান তিনি। স্বামীকে বেরিয়ে যেতে দেখে কিচেন থেকে বেরিয়ে আসেন রিনা বেগম। তার হাতে মস্ত বড় ঝাড়ু। মেয়ের বদরাগী ভাব, ছোট্ট ছোট্ট কারণ ভাঙচুরে তিনি বেশ অতিষ্ঠ। তবে স্বামী বাসা থাকা অবস্থায় তিনি মেয়েকে সামান্য একটু শাসন করতে পারেন না। এদিকে মাকে ঝাড়ু হাতে এগিয়ে আসতে দেখে নীলা বেশ ভয় পেয়ে যায়। খানিকটা ভয়ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, এ কি আম্মু, তুমি ঝাড়ু হাতে আমার দিকে এগিয়ে আসছো কেন? যে তোকে পিটাবো বলে, তোর এই বদরাগী স্বভাবের কারণে আমার বহু শখ করে কেনা আসবাবপত্র নষ্ট হয়ে গেল। আজ তোর পিঠের চামড়া আমি তুলে নিব। কথাটা বলে রিনা বেগম কয়েক ঘা লাগিয়ে দেন নীলাকে। আর এসব আড়াল থেকে দেখে মেহু মুচকি মুচকি হেসে কিচেনের দিকে পা বাড়ায়। রিনা বেগম বিষয়টা খেয়াল করে তীক্ষ্ণ কণ্ঠে মেহুকে ডেকে ওঠেন, মেহু, এই মেহু, এইদিকে এগিয়ে আয়। মেহু থমকে যায়। কাপা কাপা পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মা মেয়ের সামনে। রিনা বেগম মেহুকে পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলেন, লুকিয়ে হাসছিলি কেন? আমার মেয়েকে বাসে কেউ কিছু বলে গেল আর তুই কিছু বলিসটি? হারামজাদি, আমার খাবি, আমার পড়বি, আর আমার মেয়েকে কেউ ডিস্টার্ব করলে দুগালে দুটো লাগিয়ে দিতে পারবি না? কথাটা বলে রিনা বেগম মেহুর চুলের মুঠি ধরে ধূপধাপ কয়েকটা কিল ঘুষি মেরে রাগে গজগজ করতে করতে নীলার হাত ধরে টানতে টানতে দোতলার দিকে চলে যান। যাওয়ার আগে গর্জন কণ্ঠে মেহুকে আদেশ করে যান, ভাঙার সব কাঁচের জিনিস যেন পরিষ্কার করে একটা লিস্ট করে ফেলে, নতুন করে কিনতে যেতে হবে। মেহু শুধু মাথা নাড়িয়ে মেঝেতে বসে পড়ে। রিনা বেগমের ওই ভারী হাতে পরপর 5-7টা কিল ঘুষি খেয়ে মেহুর দম প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই দ্রুততা মুছে নিয়ে সবকিছু পরিষ্কার করতে লেগে পড়ে। সারাদিন সব কাঁচের টুকরো পরিষ্কার করতে গিয়ে হাতে পায়ে বেশ অনেক জায়গায় কেটে গিয়েছে। ভীষণ ব্যথা নিয়ে মেয়রের বাসা থেকে বের হয় মেহু।
মেহুদের বাড়ি নীলাদের বাড়ি থেকে 10টা বাড়ি পড়ে। 3 ঘরের একটা টিন সেট বাসা। বাবা মা থেকেও না থাকার মতো, দুজনেই অচল। বাবা হাঁটতে পারে না আর মায়ের শরীরে হাজারো রোগের বসবাস। দুজনেই আজ 5-6 বছর হলো অচল। ভাই না থাকায় আর বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তাদের রুটি রোজির দায়িত্ব ভারটা মেহুই নিয়েছে। ব্যথাভর্তি শরীর নিয়ে বাসায় আসতেই মেহুর বাবা মেহুকে ডেকে নিজের পাশে বসান। মেহু ওর বাবার হাতটা ধরে বলে, কিছু বলবে বাবা? না রে মা, এমনি 3 দিন পর ফিরলি, তাই তোকে একটু দেখতে ইচ্ছে হলো। মেহু খানিকক্ষণ ওর বাবার পাশে বসে থাকে। আসলে 3 দিনের জন্য মেহু নীলার সাথে ঢাকা গিয়েছিল শপিং করতে। বড়লোকের বড়সড় কারবার। এদিকে মেয়ের উপস্থিতি টের পেয়ে রোগে ভরা শরীর নিয়ে কিচেনে রান্নারত মেহুর মা বেরিয়ে এসে মেয়েকে হাসি মুখে বলেন, হ্যাঁ রে মা মেহু, তোর ম্যাডামের কেনাকাটা করা হয়েছে? হ্যাঁ মা, হয়েছে। বগুড়াতে এত ভালো ভালো মার্কেট থাকতেও তার নাকি ঢাকা ছাড়া শপিং করতে ভালো লাগে না। তা তোরে কিছু কিনে দেয়নি? মেহু ওর মায়ের কথা মনে মনে তাচ্ছিলের হাসি দিয়ে বলে, দিয়েছে মা। 3 দিন নির্ঘুম রাত, তারপর খাবার কষ্ট, আর দিন শেষে কিল ঘুষি আর অসহ্য ব্যথা। মেহুর মা মেহুকে বিড়বিড় করতে দেখে বলে ওঠে, কি হলো মেহু, বললি না তো? টাকা শেষ হয়ে গিয়েছিল তো মা, তাই কিছু নিয়ে দেয়নি, তবে দেবে বলেছে। আচ্ছা, তুমি রান্না করেছো? হ্যাঁ রে, ওই কয়টা আলু আর বেগুন পড়েছিল, ওইটা দিয়ে পুরোপুরি রান্না করেছিস। আয় খাবি, আয়। ইস, দেখেছো, মাস হয়ে গেছে, বেতন নিতে ভুলে গেছি। কাল বেতন নিয়ে আসার সময় বাজার করে আনবো কেমন? আচ্ছা রে মা, এখন চল খাবি। মেহু ওর বাবাকে ধরে ধরে নিয়ে যায় রান্নাঘরের দিকে। সন্ধে খাওয়া দাওয়া শেষ করার পরপরই মেহু নিজের ঘরে চলে আসে আর কলেজের বই খাতা নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঘড়ির দিকে তাকায়। রাত 8টা বেজে গিয়েছে। নীলাদের বাসা কাজ করার পাশাপাশি মেহু আজিজুল হক কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। পড়াশোনায় ভালো হওয়ায় আর বাড়ির পাশের প্রতিবেশী হওয়ায় অধ্যক্ষ শাহজাহান সাহেব মেহুকে বেশ ভালোবাসেন। মাঝে মধ্যে তাদের সাহায্য করেন। মেহু রোজ নীলাদের বাসা থেকে ফিরে শাহজাহান সাহেবের কাছে পড়তে যেত। আজ 3 দিন পর পড়তে যাবে ভাবতেই শিউরে ওঠে, সাথে কিছুটা ভয়ও করে। শরীর বলতে হাতের আঙুলের বেশ অনেক জায়গায় কেটে গিয়েছে। এসব দেখতে পেলেই অনেক কথা জিজ্ঞেস করবে শাহজাহান সাহেব, তাই আর আজ পড়তে না গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে বেতনটা পেলেই নীলাদের চাকরিটা ছেড়ে দেবে। আবার ভাবে চাকরিটা ছেড়ে দিলে খাবো কি, নতুন চাকরিটাও বা পাবো কোথায়। তবে মনকে শক্ত করে বলে, দুনিয়ায় কাজের অভাব নেই, কুকুরের মতো অত্যাচার সহ্য করার চেয়ে না খেয়ে থাকা ভালো। অধ্যক্ষ শাহজাহান সাহেবের বাসার ড্রয়িং রুমে বসে আছে সাব্বির, পাশে শাহজাহান সাহেব বসে আছে। এমন সময় কিচেন থেকে একজন মাঝবয়সী মহিলা চায়ের কাপ হাতে এগিয়ে আসেন। মহিলাটাকে দেখে সাব্বির অনুমান করেন তিনি মিসেস শাহজাহান। অধ্যক্ষ শাহজাহান সাহেব স্ত্রীর হাত থেকে চায়ের কাপ দুটো নিয়ে টেবিলের উপর রাখতে রাখতে সাব্বিরকে বলে, সাব্বির বাবা, এ হলো আমার প্রিয়তমা স্ত্রী নাজমা বেগম, আর নাজমা এ হলো আমাদের রাষ্ট্রপতি হামিদ চৌধুরীর ছেলে, আমার স্টুডেন্ট। কেমন আছো বাবা? জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি বাবা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা গল্প করো, আমি তোমাদের ডিনারের ব্যবস্থা করি। কথাটা বলে চলে যান তিনি। সাব্বির আশেপাশে তাকিয়ে বলে ওঠে, স্যার, আজ না হয় আপনার বাসায় খেলাম, কিন্তু পরে কোথায় খাবো ভাবছি। আপনার ফ্ল্যাটে দেখলাম বেশ বড় কিচেন আছে, তবে আমি অবিবাহিত, একজন কিচেন হেল্পার পাওয়া গেলে ভালো হতো। শাহজাহান সাহেব খানিকক্ষণ ভেবে বলেন, একটা মেয়ে আছে, সব কাজেই কাজী, তবে সে এক জায়গায় কাজ করে, ওকে আমি বলবো যদি করতে চায় তবে তাকে নিয়ে আসবো। বেতন কত নেবে? মেয়েটার বাবা মা দুজনই অক্ষম, শুনেছি যেখানে কাজ করে সে বাড়িতে নাকি 15,000 দেয়, তুমি 18 থেকে 20 দিতে পারো বাবা। মেয়েটা বড্ড ভালো, আমার কাছে রোজ পড়তে আসে। ঠিক আছে, দেব, কথা বলে নিন আঙ্কেল।
শাহজাহান সাহেব মাথা নাড়িয়ে সম্মতি দেন। একটু পর নাজমা বেগম খেতে রাখতেই তারা উঠে চলে যায় ডাইনিং টেবিলে। গরম গরম পোলাও আর মাংসের ভুনা তৃপ্তির সাথে খেয়ে সাব্বির বেশ খুশি হয়। খাওয়া দাওয়ার শেষে সাব্বির বিদায় নিয়ে চলে আসে নিজের ফ্ল্যাটে। রাত 9টা। বই হাতে ব্যালকনিতে বসে আছে সাব্বির। ওর হাতে বই থাকলেও কৌতূহল চোখে তাকিয়ে আছে শাহজাহান সাহেবের বাসার সাথে লাগোয়া একটা টিন সেট বাসার দিকে। শাহজাহান সাহেব একটা টিফিন বাটি কারো হাতে দিয়ে চলে আসছেন বাসার দিকে। সাব্বির ওসবে মাথা না ঘামিয়ে বই পড়ায় মনোযোগ দেয়। বই পড়তে পড়তে কখন যে ব্যালকনিতে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারেনি। ভোররাতে সাব্বিরের ঘুমটা ভেঙে যায় পাখির কিচিরমিচিরের শব্দে। শীতকাল শেষের দিকে, তেমন একটা শীত নেই, তবে বেশ ঠান্ডা বাতাস সাব্বিরকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভোরের অক্সিজেন গ্রহণ করে সাব্বির চলে যায় রুমে। এদিকে গত রাতে শাহজাহান সাহেবের দিয়ে যাওয়া পোলাও আর মাংসের ভুনা খেয়ে মেহু বাসা থেকে বের হতে নেবে অমনি শাহজাহান সাহেব এগিয়ে এসে দাঁড়ায় ওর সামনে। মেহু এক পলক তাকে দেখেই মাথাটা নিচু করে ফেলে, বলে, স্যার কিছু বলবেন? অবশ্যই বলবো, সামনে পরীক্ষা আর তুই পড়তে যাসনি কেন রে মা? আসলে স্যার নীলা ম্যামের সাথে ঢাকায় গিয়েছিলাম শপিং করতে। বুঝেছি। বাকি কথা বলতে যাবে তার আগে শাহজাহান সাহেবের নজর পড়ে মেহুর হাতের দিকে। তিনি তীক্ষ্ণ চোখে হাত দুটোর দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে মেহু, তোর হাত এত কাটলো কি করে? মেহু অনিচ্ছা শর্তে মুখে হাসি টেনে বলে, আসলে স্যার নীলা ম্যাম গতকাল বাড়ির সব কাঁচের জিনিস ভেঙে ফেলেছিল, ওগুলো পরিষ্কার করতে গিয়ে কেটে গেছে। বুঝেছি। তা আজ মাসের তো 1 তারিখ, বেতন পেয়েছিস? না, আনতে যাচ্ছি। বেতনটা এনে ও বাড়িতে আর কাজ করতে যেতে হবে না তোর। তাহলে খাবো কি? আমার ফ্ল্যাটে একজন এসেছে, তার কাজ করবি, 20,000 টাকা বেতন দেবে। ছেলেটা খুব ভালো, কোনো অসুবিধা হবে না তোর। 20,000? কথাটা বলে মেহু নিজেই চমকে ওঠে। শাহজাহান সাহেব মুচকে এসে বলে, 20,000। যা, কাজ শেষ করে বাসায় আসিস, তোকে নিয়ে যাবো তার কাছে। মেহুকে আর পায়কে তিরিং বিরিং করে নাচতে নাচতে চলে যায় নীলাদের বাড়ির দিকে। এদিকে শাহজাহান সাহেব মেহুকে এমন তিরিং বিরিং করে যেতে দেখে মনে মনে আফসোস করেন। বিয়ের 26টা বছর পার হয়ে গেল, এখনও তিনি নিঃসন্তান। সমস্যাটা তার স্ত্রীর, তবুও তিনি আর দ্বিতীয় বিবাহ করেননি, কারণ স্ত্রীকে খুব ভালোবাসেন। ব্যাংক থেকে 1 লাখ টাকা বের করে বাজারে চলে যায় সাব্বির। প্রচুর বাজার করে বাসায় ফেরে সব কিছু কিচেনে সাজিয়ে রেখে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। এদিকে নীলাদের বাসায় মেহু প্রবেশ করতেই রিনা বেগম মেহুকে বলে ওঠেন, নবাবজাদির আসার সময় হলো। মেহু কি বলবে ভেবে পায় না। রিনা বেগম মেহুর মুখের ওপর একটা খাম ছুঁড়ে মেরে বলে, নে তোর বেতন পুরোটা আছে। তোদের মতো ছোট লোক তো আবার টাকা ছাড়া কথা বলে না। তা টাকা পেয়েছিস, এখন বল দেরি হলো কেন? মেহু প্রথমে আমতা আমতা করতে নিলেও নিজেকে শক্ত করে বলে ওঠে, আমি আর আপনার বাসায় কাজ করব না, আপনার কাজটা আমি ছেড়ে দিলাম, নতুন কোনো কাজের মেয়ে খুঁজে নিয়েন। কথাটা বলে মেহু হন বেরিয়ে আসে সেখান থেকে। এদিকে মেহুর কথা শুনে রিনা বেগম বেশ ভড়কে যান। মনে মনে মেহুকে গালিগালাজ করলেও তিনি নিজেও খানিকটা আফসোস করেন। মেয়েটাকে অত্যাচার করা বোধহয় বেশি হয়ে গিয়েছিল। কলেজ ক্যাম্পাসের আম গাছের তলায় বসে আছে সাব্বির। একা একাই বসে থাকতে বেশ ভালো লাগছিল ওর। তবে ভালো লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না একটা ছেলেকে তার মতোই একা একা মাথা নিচু করে বটগাছের নিচে বসে থাকতে দেখে। সাব্বির ছেলেটাকে বেশ ভালো করে লক্ষ্য করে বুঝতে পারে মধ্যবিত্ত কোনো এক পরিবারের সন্তান, যার না আছে পকেটে টাকার বান্ডিল আর না আছে দামি পোশাক। সাব্বির ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছেলেটার পাশে বসে। পাশে কাউকে অনুভব করে ছেলেটা সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মুচকি হেসে নিজের হাত ছেলেটার দিকে বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো ম্যান, আমি সাব্বির। আর তুমি? ছেলেটা বিস্ময়কর চোখে সাব্বিরের দিকে খানিকক্ষণ চেয়ে থেকে হ্যান্ডশেক করে বলে ওঠে, আমি নাবিল। সাব্বির হ্যান্ডশেক করে হাতটা ফিরিয়ে নিতে গিয়ে নাবিলের চেহারার দিকে খানিকক্ষণ চেয়ে থাকে। সাব্বির ওকে আরো অবাক করে দিয়ে বলে ওঠে, তোমার পাশে আমি কি বসতে পারি নাবিল? অবশ্যই, বসো। নাবিল নিজের রুমাল দিয়ে বাঁধানো টাইলসগুলো পরিষ্কার করে দেয়। সাব্বির আরেক দফা অবাক হলেও সেখানে বসে আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। সাব্বির বিষয়টা লক্ষ্য করে নাবিলকে বলে ওঠে, নাবিল, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? মনে হচ্ছে আমরা কোনো এলিয়েন। নাবিল একগাল হেসে বলে, ওদের তাকিয়ে থাকার কারণটা হলো তোমার আমার
পোশাক আর গেটআপের ব্যবধান। তোমাকে দেখে বেশ রাজকীয় কেউ মনে হচ্ছে, আর আমি গ্রামের চাষার ছেলে। ধুর, অন্য কিছুও তো হতে পারে। তাছাড়া তুমি চাষার ছেলে হও বা প্রেসিডেন্টের ছেলে, তুমি সবার আগে মানুষ। যাই হোক, তুমি একা বসেছিলে কেন? এমনি বসেছিলাম। সাব্বির ভুরু কুচকে নাবিলের দিকে তাকায়। নাবিল বেশ বিব্রত বোধ করে, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বলে, সত্যি বলবো? অবশ্যই, আমি সবসময় সত্যি বলতে এবং শুনতে পছন্দ করি। আসলে কলেজটাতে সবাই বড়লোক বাবার সন্তান। ওদের কথায় কথায় ট্রিট আর ট্রিট, তাও 1-2 জন নয়, একসাথে 10-20 জন। আমার বাবার সামান্য কয়েক বিঘা জমি আছে, তাই চাষাবাদ করে সারা বছর চলি। এখন ওদের সাথে আমি তাল মেলাবো কি করে বলো? বুঝলাম। আজকাল ট্রিট শব্দটা কেমন ভাইরাস হয়ে গিয়েছে, বুঝলি নাবিল। তা তোমার কোনো বন্ধু নেই? থাকলে কি আর একা বসে থাকতাম? ও হ্যাঁ, তাও ঠিক। সেসব রাখো, বলো কি খাবে? এই দেখো, তুমিও সেই ট্রিট আর খাওয়ার প্রশ্নটাই টানলে। যা বলেছ। তবে আমি নিরুপায়। গতকাল এখানে এসেছি, তেমন হোটেল বা রেস্টুরেন্ট চেনা জানা নেই। সকালে খাওয়া হয়নি, তাই ক্ষুধা লেগেছে। তুমি আমার বন্ধু হবে? কেন নয়, তুমি আমি একই। সে যাই হোক, চলো উঠি, আশেপাশে গিয়ে কিছু খাই। ওকে, তবে বিলটা আমি দিব কিন্তু। সাব্বির মাথা নাড়িয়ে সায় দেয়। বটগাছের নিচ থেকে দুজন উঠে ক্যান্টিনের দিকে যেতে নেবে, অমনি পেছন থেকে সাব্বির স্পষ্ট কিছু ছেলে মেয়ের হাসাহাসি আর কটু কথা শুনতে পায়। দেখ দেখ, শালা ভিখারির বন্ধু জুটে গিয়েছে। আরে কথায় আছে না, রতনে রতন চেনে আর বাকিরা চেনে কচু, তেমনি হয়েছে ছেলেটা। কত সুন্দর হ্যান্ডসাম ছেলে, আর সে কিনা এক চাষার ছেলের সাথে ফ্রেন্ডশিপ করেছে আমাদের ছেড়ে। সত্যি বুঝলি, মানুষের রুচির দুর্ভিক্ষ চলছে। সাব্বির সব শুনে নাবিলের দিকে তাকায়। নাবিলের চোখ মুখে অপমান আর লজ্জাবোধ। সাব্বির নাবিলের কাঁধে হাত রেখে খানিকটা গলা উঁচু করেই বলে ওঠে, আসলে রতনই রতন চেনে, আর অহংকারীরা চেনে টাকা। চাষার ছেলে বলে অপমান করে লাভ নেই। এই চাষারা না থাকলে পেটও ভরতো না। তখন ও সব দামি দামি পোশাক পারফিউম লাগিয়েও চলতে পারতে না। কথাগুলো বলে নাবিলকে নিয়ে চলে আসে সেখান থেকে। ক্যান্টিনের সবার শেষের বেঞ্চের দিকে নাবিল এগিয়ে যেতে নিলে সাব্বির নাবিলের হাত চেপে ধরে বলে, এ কি রে, সবার শেষের দিকে যাচ্ছে যে? সামনে তো বেশ পরিষ্কার আর ফাঁকা, সেখানে বসি চল। নাবিল খানিকটা দ্বিধা নিয়ে বলে, আসলে সাব্বির, ওগুলো সব বড় লোকদের সিট। আমি মাত্র 2টো সিঙ্গার আর একটা জুস খাবো। তাছাড়া আমার জন্য ওই শেষের সিটটাই বরাদ্দ। তুই চল আমার সাথে। সাব্বির নাবিলের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বেশ ভালো একটা টেবিলে বসতেই ছুটে আসে বছর 15-র একটা ছেলে। নাবিল ছেলেটাকে দেখে মুচকি হেসে বলে, কিরে রাফি, কেমন আছিস? ভালোই আছি ভাই। তা তুমি আজ এখানে বসলা যে? আমি বসতে চাই না রে, আমার নতুন বন্ধু আমাকে নিয়ে বসেছে। রাফি সাব্বিরের দিকে তাকিয়ে খানিকক্ষণ চেয়ে থাকে, তারপর নাবিলকে বলে, তোমার বন্ধু হইছে তাহলে যাই হোক, কি খাবা বলো? 2টো করে সিঙ্গারা নিয়ে আর সাথে 2টো মোজো। আচ্ছা। রাফি চলে যেতে নাবিল মুখটা মলিন করে সাব্বিরকে বলে, আপাতত এটাই খাওয়াতে পারি, বাসা থেকে তেমন টাকা আনিনি আমি। আরে সমস্যা নেই। তা তোর বাসায় কে কে আছে রে? তেমন কেউ নেই, বাবা মা আর ওই ইন্টার পড়ুয়া একটা ছোট বোন। তুই কোন ইয়ারে পড়িস? এই তোর 2nd ইয়ারে পড়ছি। ভালো। শোন, নিজেকে ছোট করে দেখিস না। আর যত মুখ বুঝে সবকিছু সহ্য করবি, ততই তোর উপর চাপ পড়বে। প্রতিবাদ করবি, দেখবি আর কেউ তোকে অত্যাচার করতে সাহস পাবে না। না, ওসব দরকার নেই। কোনো মতে পাশ করে কলেজ থেকে বের হতে পারলেই রক্ষা। নাবিলের কথা বলার মাঝে রাফি সিঙ্গারা মোজো দিয়ে যায়, আর কথা এগোয় না। দুজন খেয়ে নাবিল বিল দিয়ে তাড়াহুড়ো করে চলে যায় ওর টিউশনিতে।
দুপুর 2টো। নিজের ঘর থেকে নীলা চিৎকার করে মেহুকে বেশ কয়েকবার ডাকলেও মেহুর কোনো সাড়া শব্দ না পেয়ে নীলা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে সোজা কিচেনে চলে যায় আর গিয়ে ওর মাকে কিচেনে রান্না করতে দেখে অবাক হয়ে বলে, আম্মু, তুমি কিচেনে? ওই ভিখারির বাচ্চা মেহু কোথায়? বয়রা হয়ে গিয়েছো, এতবার ডাকছে শুনছো না? রিনা বেগম তরকারি নাড়তে নাড়তে বলেন, ওই হারামজাদি আর আসবে না। সকালে এসে বেতন পাওয়া মাত্র মুখের উপর বলে গিয়েছে আর সে কাজ করবে না। নীলা ওর আম্মুর কথা শুনে তার ছেলের হাসি দিয়ে বলে, টেনশন নিও না আম্মু, আজ বাদে কাল হারামজাদে ঠিক চলে আসবে। ওকে কে কাজে নেয় আমি দেখে নিব। কথা বলে নীলা চলে যায় ওর রুমে। দুপুরে মেয়র বাদশাহ সাহেব খেতে বসে একটা লোকমা ভাত মুখে তুলতেই হুঙ্কার ছেড়ে বলে ওঠেন, মেহু, এই মেহু, এগুলো কি বেঁধেছিস আজ? মুখটা ঝালে পুড়ে গেল, তাড়াতাড়ি ফ্রিজ থেকে পানি নিয়ে আয়। স্বামী চিৎকারে রিনা বেগম বেশ ভয় পেয়ে যান। কাপা কাপা হাতে ফ্রিজ থেকে পানি এনে দিতেই বাদশাহ সাহেব স্ত্রীর দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলে, তুমি পানি আনলে যে? মেহু কোথায়? ওই সব কি রেঁধেছে আজ? মেহু নেই আর আমি রেঁধেছি আজ। কেন, কোথায় গিয়েছো? কাজ করবে না ও আর এ বাড়িতে। হারামজাদির তেজ বেড়েছে। গতকাল কয়টা খিলঘুষি মেরেছি বলে আজ সকালে কাজ ফেলে চলে গিয়েছে। বাদশাহ সাহেবের মুখটা কালো হয়ে যায়। কতগুলো দিন হলো মেহুর ওপর তার নজর। ভালো ব্যবহার করে মেয়েটার মন জয় করতে চেয়েছিলেন তিনি, তবে তার হলো না। রাগে ক্ষোভে তিনি স্ত্রীকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলেন, এটা তুই কেন করতে গেলি? জানিস না আমি মেয়র? এখন ওই সংবাদ সম্মেলনের ডাক দিলে আমি কি আর মেয়র থাকবো? তোকে কি আর দামি দামি শাড়ি দিতে পারবো? তুই এক্ষুনি গিয়ে মেহুকে নিয়ে আসবি, নয়তো তোকে আমি খুন করে ফেলবো। রিনা বেগম ভয়ে থরথর করে কাঁপছেন। বাদশাহ সাহেব ওসবে নজর না দিয়ে হন হন করে চলে যান সেখান থেকে। রিনা বেগমও অসহায় হয়ে বাসা থেকে বের হন মেহুদের বাসায় যাবার উদ্দেশ্যে। এদিকে শাহজাহান সাহেবের বাসায় বসে আছে মেহু। শাহজাহান সাহেব মেহুর হাতে আর পায়ে ঔষধ লাগিয়ে দিয়ে পরম মমতায় বলে ওঠেন, এভাবে দিনের পর দিন তারা তোদের অত্যাচার করেছে, অথচ তুই চুপ করেছিলি। তারা তোকে মারতো, গালি দিত, আমাকে কেন বলিসনি? মেহু মাথাটা নিচু করে বসে আছে, ওর মুখে কথা নেই। মেহুকে চুপ করে থাকতে দেখে শাহজাহান সাহেব আবারও বলে ওঠেন, কি হলো, কথা বলছিস না কেন? আমি তোকে জন্ম দিইনি, তবে আমার মেয়ের মতোই তোকে ভালোবাসি আমি। আমি চাইনি স্যার আপনাকে আর কোনো টেনশন দিতে। এমনিতেই আমাদের রোজ খাবার দেন, আমি আর আপনার কাঁধের বোঝা হতে চাইনি। মেহুর কথা শুনে নাজমা বেগম বেশ রেগে যান। রাগী কণ্ঠে বলেন, তোকে আমাদের বোঝা কখনোই মনে হয়নি মেহু। যাই হোক, কাজ ছেড়ে এসেছিস, ভালো করেছিস। এখন আমাদের এখানেই কাজ করবি। না নাজমা, মেহু সাব্বিরের কাজ করবে। আসলে ছেলেটা খাওয়া দাওয়ায় অসুবিধা। চেনা জানা নেই, তাকে তুমি এত হেল্প করছো কেন? সে তোমার জানতে হবে না। চল মা, তোকে সাব্বিরের সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি। কলেজ থেকে বাসায় ফিরে মাত্র শুয়েছিল সাব্বির। এমন সময় দরজা নক করার শব্দে উঠে এসে দরজাটা খুলে শাহজাহান সাহেবকে দেখে হাসি মুখে বলেন, আসুন স্যার ভেতরে। না, আপাতত থাক। তোমার রান্নার দায়িত্ব নিতে একজনকে নিয়ে এসেছি। মেয়েটা বেশ ভালো রান্না করে। কই দিনি, আমি নিজেই সকালে সব বাজার করে এনেছি। শাহজাহান সাহেব ইশারায় কাউকে আসতে বলেন। সাব্বির সেদিকে তাকাতেই চমকে ওঠে। বাসের সেই মেয়ে মানে মেহু। সাব্বির চোখ দুটো বড় বড় করে মেহুর দিকে তাকিয়ে থাকে। মেহু নিজেও সাব্বিরকে দেখে চমকে যায়, তবে সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শাহজাহান সাহেব নিজেই বলতে থাকেন, বাবা, সাব্বির এর নাম মেহু, বাড়ির পাশেই থাকে। বলতে পারো আমার মেয়ের মতোই। তাই তোমাকে কাজের মেয়ে নয়, আমার মেয়েকেই দিয়ে যাচ্ছি। সাব্বির বেশ লজ্জা পেয়ে যায় শাহজাহান সাহেবের কথায়। ওর মনে হয় সে তার বউকে গ্রহণ করছে। সেম একই অবস্থা মেহুর নিজেরও, তবে সে নিশ্চুপ, বেশ ভয়ে আছে সে। সাব্বির খানিকক্ষণ চুপ থেকে বলে, স্যার তবে বেতনটা কবে দেব মাসিক? মা মেহু, কত টাকা হলে কাজ করবি তুই?
মেহু এবার ধীরে ধীরে মুখ তুলে তাকায় শাহজাহান সাহেব আর সাব্বিরের দিকে, তারপর আস্তে করে বলে, স্যার, বাবা মার শরীর বেশ খারাপ, তাদের খরচ বেড়ে গিয়েছে। আমাকে 20,000 মাসে দিলে আমি সব কাজ করে দেব। তোমার বাবা মার কি হয়েছে? আমার বাবা মা দুজনেই অচল। বাবার প্যারালাইসিস আর মায়ের শরীরে নানা ধরনের অসুখের বসবাস। তোমাকে 20,000 নয় 25,000 দেব, তবে একটা শর্তে। মেহু জিজ্ঞাসা ভঙ্গিতে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির মুচকি হেসে বলে, আমার মায়ের হাতের রান্নার চেয়েও ভালো রান্না করতে হবে। তা হয়তো নাও সম্ভব হতে পারে, তবে আমি চেষ্টা করব। তবে কিচেনে সব রাখা আছে, তোমার হাতের বেস্ট একটা রেসিপি আমাকে রান্না করে খাওয়াও। জি ঠিক আছে। মেহু টিপ টিপ পায়ে চলে যায় কিচেনে, আর শাহজাহান সাহেব সাব্বিরকে বলে, তাহলে বাবা আমি আসি, তোমাকে ডিস্টার্ব না করি আর। না না, কোনো সমস্যা নেই স্যার, যখন খুশি আসবেন, দরজা খোলাই থাকবে। শাহজাহান সাহেবকে বিদায় দিয়ে সাব্বির ওর ঘরে চলে যায়। তবে ঘরে মন বসছিল না ওর, তাই ঘর থেকে বেরিয়ে এগিয়ে যায় কিচেনের দিকে। মেহু আপন মনে রান্না করছিল, এমন সময় কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সাব্বির রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেহু বেশ খানিকটা ভয় পায়, আধো আধো কণ্ঠে বলে, কিছু কি বলবেন স্যার? আমাকে স্যার বলছো কেন মিস ঝগড়ুটে মেয়ে? আমি আপনার কাজের বুয়া, আপনাকে স্যার ডাকবো না তো কি ডাকবো? আপাতত কিছু ডাকতে হবে না। এখন বলো তো, তোমরা কোথায় গিয়েছিলে? মানে নীলা নামের মেয়েটার সাথে কোথায় গিয়েছিলে? ঢাকায় গিয়েছিলাম নীলা ম্যাডামের শপিং এর জন্য। সে তোমার প্রথমে বান্ধবীর পরিচয় দিলেও পরে তোমাকে বেশ হুমকি দিয়েছিল, এমনকি মারতেও চেয়েছিল। সে কি তোমায় মেরেছে পরে? মেহু বেশ বিব্রত বোধ করে, তবুও বলে, স্যার ওসব কথা বাদ দিন না, আমি ওসব মনে করতে চাই না। বেশ, কোনো অসুবিধা নেই, তবে তোমাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না। রান্না শেষ হলে বাসায় চলে যাও। মেহু মাথা নাড়িয়ে সাব্বিরের কথায় সায় দেয়। সাব্বিরও সেখান থেকে চলে আসে। ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে চারপাশ দেখছিল, এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সাব্বির পকেট থেকে মোবাইলটা বের করতে দেখে ওর মায়ের ফোন। ধরবে কি না ভাবতে ভাবতে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে অভিমানী কণ্ঠে রাহেলা খানম বলে ওঠেন, আমার ছেলেটা না জানি কোথায় কি করছে। বেশ ভালো হয়েছে। তবে আমার আম্মুজান কেমন আছে? তিনি তার ছেলেকে ছাড়া ভালো নেই। না থাকলে তার ছেলেরও কোনো দোষ নেই, তাদের কারণেই তার ছেলে ঘর ছেড়েছে। রাহেলা খানম ধমক দিয়ে বলেন, হয়েছে, আর নাটক করতে হবে না, এখন বল কি করছিস বাবা? ব্যালকনিতে বসে বই পড়ছিলাম। তা তুমি কি করো? আর তোমার প্রেসিডেন্ট হাজবেন্ড কি করে? ওই আর কি করবে, ঘরে বসে খাওয়া আর ঘুম ছাড়া কোনো কি কাজ আছে তার? যা বলেছ। যাই হোক আম্মু, খেয়েছো দুপুরে? না, খাবো। তা তুই খেয়েছিস বাবা? না আম্মু, আজ একটা মেয়েকে আমার খাবার রান্নার দায়িত্ব দিলাম, সে রান্না করেছে। দেখি সে তোমাকে হারাতে পারে কিনা। আমাকে হারালে কি হবে শুনি? ভাবছি ফেরার সময় তাকে তোমার বৌমা করে নিয়ে যাব। তাহলে তো ভালোই হয়, তবে যাকে তাকে বৌমা করে আনিস না, তোর বাবা কিন্তু আবার বেঁকে বসবেন। সে যাই করুক, আমিও সব ভাবি না আম্মু, বউ আমার হবে। আমি রাজি থাকলেই হয়ে গেল, পুরো দুনিয়াকে রাজি হতে হবে না। কথা বেশ শিখে গিয়েছিস। আচ্ছা থাক, তোর বাবা খেতে বসবেন। ঠিক আছে। কলটা কেটে দিয়ে সাব্বির ব্যালকনি চেয়ারে বসতেই পেছন থেকে মেহু বলে ওঠে, স্যার। চমকে উঠে পেছন ফিরে তাকায় সাব্বির। মেহু দাঁড়িয়ে আছে, হাতে পায়েস বা কোনো কিছুর বাটি। সাব্বির বেশ লজ্জা পায়, এটা ভেবে মেহু কিছু শুনে নেয়নি তো। এদিকে মেহু সাব্বিরকে একভাবে তাকিয়ে থাকতে দেখে বেশ লজ্জা পায়, তবুও বলে ওঠে, স্যার এই যে আপনার জন্য পায়েস বানিয়ে নিয়ে এসেছি, এটা আপাতত খেতে পারেন, রান্না হতে বেশ সময় লাগবে। সাব্বির মেহুর হাত থেকে পায়েসের বাটিটা নিয়ে এক চামচ মুখে দিয়ে অবাক হয়ে যায়। বিস্ময়কর চাহনিতে মেহুর দিকে তাকিয়ে থেকে বলে, এই পায়েস তুমি বানিয়েছো মেহু? জি স্যার। ভালো হয়নি? অনেক ভালো হয়েছে। মেহু সামান্য হেসে চলে যায় কিচেনে। সাব্বিরও আয়েশ করে খেতে থাকে পায়েস। এদিকে রিনা বেগম কোনো মতে বমি আটকিয়ে দাঁড়িয়ে আছে মেহুর মায়ের সামনে।
মেহুর মা কিছু বলতে যাবে তার আগে রিনা বেগম বলেন, মেহু কোথায় ঝামেলা? ওই তো নতুন কাজে গেছে ম্যাডাম। কি বলিস, সকালেই আমাকে না করে চলে এলো, দুপুর না হতেই নতুন কাজে গিয়েছে? হ্যাঁ, শাহজাহান ভাইজান মেহুকে তার বাড়িতে ভাড়াটিয়ার কাজ করতে নিয়ে গিয়েছেন। তোর মেয়েকে 12,000 করে দিতাম, তা দিয়ে পোষায়নি তাই না? তোদের লোভ থেকে আর বাঁচি না। মেহুর মা মুচকি হেসে বলে, সে এখন 20,000 টাকার কাজ করছে, আর আপনাদের মন মানসিকতা কেমন তা জানি আমি। আমার মেয়েটাকে ঢাকায় নিয়ে গেছে, অথচ একটা কাপড়ও কিনে দিতে পারলে না, আবার বড় বড় কথা বলো। রিনা বেগম কটমট চোখে মেহুর মায়ের দিকে তাকিয়ে থেকে হনহন করে চলে যায়। ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেও বসে আছে সাব্বির। সামনে বসে থেকে খাচ্ছে মেহু। সাব্বির নিজের হাতে এটা ওটা তুলে দিচ্ছে। মেহু খেতে খেতে আর চোখে সাব্বিরকে দেখতে থাকে, আর মনের অজান্তে একটা ভালো লাগা কাজ করে ওর মনে। খাওয়া দাওয়া শেষ করে মেহু বাসা থেকে চলে যেতে নেবে সাব্বির বলে, খালি হাতে যাচ্ছ যে মেহু? মানে? খাবার যা আছে আমার জন্য রেখে বাকিটা নিয়ে যাও। তোমার বাবা মাকে খেতে দিও। না স্যার, তারা রান্না করেছে। খাবার নষ্ট হোক তা আমি চাই না, নিয়ে যাও। মেহু নিতে না চাইলেও সাব্বির জোর করে দিয়ে দেয়, আর দেওয়ার সময় খেয়াল করে মেহুর ঠোঁটের কোণে এক সমুদ্র হাসি। রাতে বাবা মাকে নিয়ে খেতে বসেছে মেহু। খেতে খেতে মেহুর বাবা বলে ওঠে, মা মেহু, আমার শরীর তেমন ভালো যাচ্ছে না, ঔষধ এত আর কুলোতে পারছি না। মন বলছে আজকালের মধ্যে আল্লাহর মেহনত হয়ে যেতে পারি, তুই ভেঙে পড়িস না মা। মেহু থমকে যায় ওর বাবার কথা শুনে। পাশ থেকে মেহুর মা নিজেও বলে ওঠে, হ্যাঁ রে মা, আমার শরীরটা না ভালো না, কিডনিগুলো বোধহয় শেষ, শরীরের সব জায়গায় পানি জমে গিয়েছে, শ্বাস নিতে পারছি না। আল্লাহ না করুক আমাদের ভালো মন্দ কিছু হলেই তুই ভেঙে পড়িস না, নিজেকে শক্ত করে রাখিস। মেহু শুধু মাথা নাড়িয়ে সেখান থেকে উঠে চলে আসে। মেহুকে উঠে যেতে দেখে তারা দুজন দীর্ঘশ্বাস ফেলে। মেহুর বাবা তো বলেই ফেলেন, বুঝলে মেহুর মা, আমি আর বেশিক্ষণ থাকবো না, শরীর আমার চলছে না, তুমি মেয়েটাকে দেখে রেখো। ভোর হতে চলেছে। সূর্যমামা নিজেও জানান দিচ্ছে তার তেজ। তবে মেহুর ঘরে চিরজীবনের আলো দুটো নিভে গিয়েছে। মেহুর বাবা মা দুজনেই আর দুনিয়ায় নেই। ভোর রাতে শাহজাহান সাহেবের ডাকাডাকিতে ছুটে এসেছিল সে মেহুদের বাসায়, তবে আসার আগেই সব শেষ। মেহুর বাবা মার সব কাজ শেষ করে সাব্বির, শাহজাহান সাহেব আর নাজমা বেগম দাঁড়িয়ে আছেন মেহুর পাশে। কারো মুখে কথা নেই। এমন সময় সাব্বির নিজেই বলে ওঠে, মেহু বাসায় ছোট, এখানে একা থাকতে পারবে না তুমি। মেহু তাকায় সাব্বিরের দিকে। সাব্বির এগিয়ে এসে মেহুর একটা হাত ধরে বলে, চলো। মেহু অজানা এক শিহরণে কেঁপে ওঠে, তবে বাধা দেয় না। আপনা আপনি চলতে শুরু করে দুদিনের পরিচিত এক ছেলের হাত ধরে। সেই রাতে সাব্বির মেহুকে বিবাহ করে নেয়। কেই বা চাইবে না মেহুর মতো মেয়েকে স্ত্রী হিসাবে, যে কিনা মেয়ে হয়েও নিজের বাবা মার দায়িত্ব খুব ভালোভাবে বয়ে বেরিয়েছে। অত্যাধিক সাদা চামড়ার না হোক, শ্যামবর্ণের মায়াবীকেই সাব্বির ভালোবেসে ফেলেছে। সাব্বিরের বিবাহের 1 মাস হয়ে গিয়েছে। মেহু আর শ্যামবর্ণের নেই। সাব্বিরের ভালোবাসা আর যত্নে নিজের সেই হারানো রূপটা ফিরে পেয়েছে সে। কলেজ ক্যাম্পাসে সাব্বির মেহুকে নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে নেবে, অমনি কোথা থেকে নীলা ছুটে এসে দাঁড়ায় সাব্বিরদের সামনে। সাব্বির নীলাকে দেখে কিছু বলতে যাবে, তার আগে নীলা মেহুর চুলের মুঠি খামচে ধরে বলে, ভিখারির মেয়ে, তুই আমাদের বাড়ির কাজ ছেড়ে দিয়ে নাগর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর তোকে আমি বহুত খুঁজেছি এই 1টা মাস, আজ তোদের আমি মেরেই টুকরো টুকরো করে ফেলবো। ঘটনাটা আকস্মিক হলেও নিজের স্ত্রীর চুলের মুঠি অন্য এক মেয়েকে ধরতে দেখে সাব্বির আর নিজেকে সামলাতে পারে না। পাল্টা নীলা চুলের মুঠি চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, তোর এত বড় সাহস, আমার স্ত্রীর চুলে দিয়েছিস তুই? তোকে আজ আমি মেরেই ফেলবো। কথাটা বলে সাব্বির নীলার দিকে এগিয়ে যেতে নেবে, অমনি মেহু সাব্বিরকে আটকায় আর বলে, সাব্বির, নোংরা মেয়েদের গায়ে হাত দিও না, চলো আমরা চলে যাই। আর নীলা ম্যাম, আমি আর একা নয়, আমার স্বামী আছে, সুতরাং সাবধান।
নীলার আগে ক্ষোভে হনহন করে চলে যায় সেখান থেকে। সাব্বির ও মেহুকে নিয়ে চলে যায়। এদিকে দূর থেকে সবকিছু দেখে অধ্যক্ষ শাহজাহান সাহেব ধারণা করে নেন পরবর্তীতে কি করতে পারে নীলা। তাই দ্রুত ফোন বের করে কাউকে ফোন করেন। কলেজের সবগুলো ক্লাস শেষ করে সাব্বির মেহুকে নিয়ে ক্যাম্পাসের দিকে আসতেই তীর বেগে ছুটে এসে পরপর 10টা গাড়ি দাঁড়ায় সাব্বিরদের সামনে। আর সেখান থেকে নেমে আসে নীলার সাথে মেয়র বাদশাহ সাহেব। নিজের মেয়েকে কেউ মেরেছে তা কোনো বাবাই সহ্য করতে পারবে না। নীলা ওর বাবার হাত ধরে হুঙ্কার ছেড়ে বলে, শালা, আমার গায়ে হাত দেওয়া? আমি মেয়র বাদশার মেয়ে। বাবা, এই ভিখারির বাচ্চা আমায় মেরেছে। বাদশাহ সাহেব আর সহ্য করতে পারেন না। দ্রুত নিজের কোমর থেকে পিস্তল বের করে সাব্বিরের দিকে তাক করতে যাবেন, তার আগেই কোথা থেকে পরপর 2টি গুলি এসে বাদশাহ সাহেবের হাতে লাগে। সাথে সাথে তিনি হুমড়ি খেয়ে পড়ে যান মাটিতে। সাব্বির মুচকি হাসে। ঠিক সেই সময় আকাশ থেকে পরপর 3টে হেলিকপ্টার ল্যান্ড করে ক্যাম্পাসের বিশাল মাঠে। মুহূর্তের মধ্যে আরো 20টা পুলিশ আর্মির গাড়ি এসে ঘিরে ফেলে নীলাদের। সবকিছু এত দ্রুত হয়ে যায় যে ক্যাম্পাসের সবাই ভয়ে কাঁপছে, শুধু সাব্বির বাদে। হেলিকপ্টারের পাখা থামে এবং সেখান থেকে নেমে আসে রাষ্ট্রপতি হামিদ চৌধুরী। সাব্বির ওর বাবাকে দেখে মুচকি হাসে। হামিদ চৌধুরী এগিয়ে এসে দাঁড়ান সাব্বিরের সামনে। তারপর তিনি পাল্টা হুঙ্কার দিয়ে মাটিতে পড়ে থাকা বাদশাহ সাহেবের গলা টিপে ধরে বলেন, তোর এত বড় কলিজা, আমার কলিজার দিকে পিস্তল তুলেছিস? এই, কে আছো? একে নিয়ে যাও। নীলা চমকে ওঠে, অবাক নয়নে তাকায় সাব্বিরের দিকে। সাব্বির এগিয়ে যায় নীলার দিকে, তারপর সবাইকে অবাক করে দিয়ে ঠাস 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 করে 3টে থাপ্পড় মেরে বলে, আমি ভিখারির বাচ্চা নই। চলো মেহু, তোমার শ্বশুর বাসায় যাওয়া যাক। হেলিকপ্টার ল্যান্ড করে রাষ্ট্রপতি ভবনে। সাব্বির মেহুকে নিয়ে হেলিকপ্টার থেকে নামতেই রাহেলা খানম এসে পুত্রবধূকে বরণ করে নিয়ে চলে যান। সাব্বির ওর বাবার দিকে তাকায়। হামিদ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, কি আমার পুত্র, কিছু কি বুঝেছো? অনেকটাই বুঝেছি, শুধু বিদ্যা নয়, ক্ষমতাটাই থাকা জরুরি। তবে কি সিদ্ধান্ত নিলে? ভাবছি রাজনীতিতে নামটা লিখিয়েই ফেলবো। কথাটা বলে হেসে ওঠে সাব্বির। ছেলের সাথে তাল মিলিয়ে হামিদ চৌধুরীও হেসে ফেলেন। মেহুকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে আছে সাব্বির। মেহু এখনো কাঁপছে। সাব্বির টুপ করে মেহুর কপালে চুমু দিয়ে বলে, বউ, কাঁপছো কেন? তুমি রাষ্ট্রপতির ছেলে? হ্যাঁ, আর তুমি রাষ্ট্রপতির পুত্রবধূ। সত্যি তো? হ্যাঁ, সত্যি। আমাকে বিয়ে করলে কেন? কারণ তোমাকে ভালোবাসি। এত ভালোবাসা চিরজীবন পাবে তো? সাব্বির মেহুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, যতদিন দেহে আছে প্রাণ, ততদিন তুমি আমার প্রিয় বউ। মেহু সাব্বিরের কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি তোমাকে বর। আমিও তোমায় ভালোবাসি বউ।